কিন্তু এই যে কয়লা পাচারের যে অভিযোগ, যার দুর্নীতির তদন্তে গতকাল একেবারে ইডির যে হানা, প্রতীক জৈনের বাড়ি থেকে শুরু করে আইপ্যাকের অফিস, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়লা চুরির জন্য, কয়লা চুরির অভিযোগে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলছেন এই টাকা জগন্নাথের হাত দিয়ে শুভেন্দু অধিকারীর কাছে যায়, সেখান থেকে একেবারে অমিত শাহর কাছে যায়। অমিত শাহ কয়লা চুরির টাকা খায়, এই অভিযোগ করছেন। কি বলেছে দেখাবো, তাই নিয়ে আমি ফিরছি। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে তার সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। যে কয়লা চুরির অভিযোগে প্রায় প্রতিদিনই বিরোধী দলনেতা নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে, আজকে সেই তৃণমূল নেত্রী সরাসরি অঙ্কন দত্তর কাছে আসবো, বলছেন কয়লা চুরির টাকা জগন্নাথ হয়ে, শুভেন্দু অধিকারী হয়ে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায়। না, মুখ্যমন্ত্রী এত বিচলিত হয়ে পড়েছেন, আমি দেখেই বুঝতে পারছি যে ওনার শরীরী ভাষায় সেটা প্রকাশ পাচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী কি বিপদে পড়েছেন, কোন দুর্নীতির পাকে আজকে ওনার সরকারটা আবদ্ধ রয়েছে। স্বাধীন ভারতবর্ষে যে দৃশ্য কখনো দেখা যায়নি, একটি সাংবিধানিক সংস্থা, তদন্তকারী সংস্থা তদন্ত করছে এবং সেই তদন্তকারী সংস্থা তদন্তের মধ্যে ঢুকে ফাইল চুরি করছে, ফাইল লোপাট করছে পুরো প্রশাসনকে নিয়ে গিয়ে, অথচ বলছেন কি রাজনৈতিক নেত্রী হিসেবে রাজনীতির স্বার্থে, নিজের দলের স্বার্থে আজকে আটকাতে গেছি। আর এত বড় বড় কথা বলছেন। ওনার হাতে তো ইকোনমিক অফেন্স উইং রয়েছে, ওনার হাতে তো সিআইডি রয়েছে, তদন্ত করেননি কেন? এফআইআর করেননি কেন? জিডি করেননি কেন? পুলিশ মন্ত্রী হিসেবে আজ পর্যন্ত কয়লা পাচার নিয়ে ওনার তদন্ত কি রয়েছে? আজকে যে বড় বড় কথা বলছেন, এটা উনি শুরু করেছিলেন ওই যে 2009-10 সালে রাজারহাটে দাঁড়িয়ে গৌতম দেবের বিরুদ্ধে এতগুলো ফাইল দেখিয়েছিলেন। আবার অভিযোগ তো তিনটে, গতকালকের ঘটনায় তিনটে অভিযোগ হয়েছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুটো অভিযোগ করেছেন, একটা ইলেকট্রনিক্স কমপ্লেক্স, একটা শেক্সপিয়ার সরণি থানায়। উনি পুলিশ মন্ত্রী হিসেবে উনি প্রত্যেকটা পুলিশ থানায় অভিযোগ করতে পারেন, কিন্তু আমার কথা দুটো পরিষ্কার। প্রথম কথা, গতকাল উনি যে পদক্ষেপটা নিয়েছিলেন, আপনি বলুন যে ওটা সংবিধান সিদ্ধ কিনা। একটি তদন্তকারী সংস্থা তদন্ত করছে, রেড করছে, উনি কেন ওনার প্রশাসনিক ক্ষমতা বলে ওখানে গিয়ে তদন্তটাকে বানচাল করতে চাইবেন এবং কোন এখতিয়ারে তিনি আজকে ফাইলগুলো নিয়ে এলেন? দ্বিতীয়, উনি বললেন আমি মুখ খুলি না, পেন ড্রাইভ আছে। আপনি কোন দেশের স্বার্থে দুর্নীতির সাথে আপোষ করছেন? যদি আপনি জানেন দুর্নীতি হয়েছে, তাহলে আপনি এতদিন মুখ খোলেননি কেন? আপনি প্রশাসনিক ব্যবস্থা নেননি কেন? এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের উত্তর তৃণমূলের প্রতিনিধি ডক্টর কৌশিক বিশ্বাস দেবেন। কিন্তু আমি শুধু একটা বিষয় এখানে উল্লেখ করে দিতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন তিনি গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে গেছেন, কোনো অন্যায় তিনি করেননি, একেবারে স্পষ্ট বলেছেন। কি বলেছেন আমি দর্শকদের দেখাবো, কিন্তু এই কয়লা চুরির প্রসঙ্গ আসছিল, যে কয়লা চুরির অভিযোগে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন, আজকে বিরোধী দলনেতা ওই কয়লা চুরির প্রসঙ্গে আবার তৃণমূলকে আক্রমণ করেছেন। দেখুন কি বললেন। ওনার বাড়ি নাকি তৃণমূলের অফিস, আইপ্যাকের সঙ্গে ওনার চিটাগুড়ের কি ব্যবসা আছে? কি ব্যবসা আছে?
আগামীর নির্বাচন চোরেদেরকে বিসর্জন দেবে, জনগণ রেডি। বালি চোর, কয়লা চোর, এখানকার বাথরুম থেকে ঘর সব চুরি করেছে। গরু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ঝাড়খণ্ড থেকে খানিয়ে রাস্তা দিয়ে, প্রতিবাদ করতে গেছিল, আপনার পিছে দিয়ে চলে গেছে। প্রত্যেক গরুর উপরে ছাপ লাগিয়ে 2000 টাকা করে পার গরু টাকা নিয়ে কালীঘাটে থাকে। ডক্টর বিশ্বাস, দেখুন, গতকালকের ঘটনায় আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সুপ্রিমো, গিয়েছিলেন আইপ্যাকের অফিসে। যারা আমাদের রাজনৈতিকভাবে কন্ট্রাকচুয়ালি আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ, বহু কাজ আমাদের একসঙ্গে হয়, সেটা বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট মানে ইডির ফাইল চুরি আটকাতে। বিজেপির এই ষড়যন্ত্রটা হচ্ছে তাদের হতাশার শেষ ধাপ। প্রথমে তারা কি করলো, টাকা আটকালো, দেখলো কিছু করা গেল না। তারপর বাঙালি পেটালো, তাতেও কিছু করা গেল না। তারপর এসআইআর করলো, তাতেও কিছু করা গেল না। কালকে ইডির উদ্দেশ্য একটাই ছিল, আমি আপনাদের বলছি, না না, ওটা বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট। এই ভুলটা করবেন না, ওটা বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট। তারা গিয়েছিল আমাদের BLA 1 BLA 2 দের লিস্ট নিতে। তারা গিয়েছিল আমাদের 81+12 93,000 বুথে যারা আমাদের সম্ভাব্য পোলিং এজেন্ট তাদের লিস্ট নিতে। আমাদের যে ক্যান্ডিডেট প্রোফাইলিং হয়েছিল প্রত্যেকটা কেন্দ্রের, সেই গুরুত্বপূর্ণ নথিগুলো হাতাতে গিয়েছিল। আচ্ছা সুব্রজিৎ, আপনি বলুন তো, আপনার বাড়িতে যদি আটকাতে যাবেন না অভিযোগের ভিত্তিটা কি? তার কারণ ইডি তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কয়লা পাচারের টাকা হাওয়ালার মাধ্যমে গিয়েছে 20 কোটি টাকা, সেটা আইপ্যাকের যে অফিস গোয়াতে সেখানে গিয়েছে। এবার সেই টাকা যখন গোয়ার দায়িত্বে ছিলেন প্রতীক জৈন, সেই কারণে প্রতীক জৈনের কলকাতার লর্ডন স্ট্রিটের অফিসে বাড়িতে ইডি রেড করেছিল এবং একইভাবে আইপ্যাকের অফিসে রেড করেছিল। এর সঙ্গে আপনাদের তৃণমূল কংগ্রেসের ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত নথি হাতিয়ে নিতে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গেছিল। এই যোগসূত্রটা কিভাবে তৈরি করছেন? দেখুন, যোগসূত্রটা এই কারণে তৈরি হচ্ছে, এটা আমরা যতদূর জানি 2020 সালের একটা কমপ্লেন্টের বেসিসে এই কেসটা হচ্ছিল। তো ইডি কি গত 2.5 বছর ঘুমোচ্ছিল? ইডি কি গত 2.5 বছর ঘুমোচ্ছিল যে ইলেকশনের ঠিক 2 মাস আগে আপনাদের টনক নড়ল, তাদের রেড করতে হবে? সারা ভারতবর্ষ এটা জানে না? এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আইপ্যাক। আমি দায়িত্ব নিয়ে বলছি, আইপ্যাক আমাদের সহযোগী সংস্থা, বহু ব্যাপারে এমনকি সাধারণ মানুষরাও আমাদের যে চিঠিপত্র দেন যে কিছু সুরাহার জন্য, কিছু হেল্পের জন্য, সেই সবগুলো শর্ট আউটও অনেক ক্ষেত্রেই আমরা আইপ্যাককে দিয়ে করে থাকি। ফলে সেই টোটাল ডেটাটা তো একই অফিসে ছিল। সেই অফিস থেকে আপনি 2.5 বছর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট যে ভোটের জাস্ট 2 মাস আগে তাদের টনক নড়ল যে হাওয়ালার টাকা ছিল। ওটা একটা সেফ বাহানা, ওটা বাহানা ছাড়া আর কিছুই নয়। কারণ অমিত শাহ জেনে গেছেন পশ্চিমবঙ্গে পরাজয় তাদের শিওরে ডিস্কো ডান্ডিয়া করছে, এটা হচ্ছিল ওদের শেষ পদক্ষেপ। অঙ্কন উত্তর দেবে। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, এই আইপ্যাক নিয়ে খোদ বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেউ প্যাক করলে বেশি গুরুত্ব দেবেন না, ওখান থেকে ফোন করলে প্রয়োজনে ফোন ধরবেন না। এমনকি সাংসদ থেকে বিধায়ক পর্যন্ত তৃণমূলের আইপ্যাক নিয়ে নিজেদের উষ্মা তারা গোপন করেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।